শেষচৈত্রের ঘ্রাণ। লেখিকা নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৩। তখন দুপুর ১টা ৩৫। মাথার উপরে চড়া রোদ। ভ্যাপসা গরম। গাছপালা থম মেরে আছে যেন। পাতা নড়লেও জাত যাবে। এই রোদের মধ্যে না হেঁটে শীতল কেয়ারাকে বিদায় জানিয়ে রিকশায় উঠে বসল। অতঃপর চৌধুরী নিবাসের গেটের সামনে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করল। মূল ফটকে অতিক্রম করে যেতেই হঠাৎ বাগানের দিকে নজর পড়ল। ফুলের বাগানের একপাশে ফলের গাছ লাগানো, তবে অন্য ফলের তুলনায় বেশিরভাগই টকজাতীয় ফলের গাছ রয়েছে সেখানে, যেমন তেঁতুল, বড়ই, আমড়া, আমলকি, পেয়ারা, জলপাই। বলা বাহুল্য, বাড়ির মেয়ে বউরা যেসব ফল খেতে পছন্দ করে সেসব ফলের গাছ। এই কাজ করেছে সারাফাত চৌধুরী নিজেই, যাতে বাড়ির মেয়েরা ইচ্ছেমতো ফল খেতে পারে। তাই উনি দেশি ১২ মাসি ফলের গাছ লাগিয়েছেন। বেশ কদিন হলো বাগান মুখর হওয়া হয় না শীতলের। বিগত সপ্তাহে মেজো আম্মুর সঙ্গে লেবু আনতে গিয়েছিল, তারপর এদিকে পা মারানো হয়নি। তাছাড়া শুদ্ধ বাড়ি থাকলে গাছে উঠতে পারে না, উঠলে মারে, বকে, ধমকায়। মার খাওয়ার ভয়ে গাছে ওঠে না, নয়তো গাছে উঠে ফল পেড়ে খেতে একাই একশো সে। হঠাৎ কি ভেবে যেন সে বাগানের দিকে গেল। রোদে গরমে কলেজের ড্রেসের অবস্থা খারাপ, তারপরও সেদিকে পাত্তা না দিয়েই দুটো বিড়ালের মারামারির শব্দ শুনে সেদিকে পা বাড়িয়েছে। তার পায়ের শব্দ শুনে দুটো বিড়াল দুদিকে দৌড়ে পালিয়ে গেল। ফেলে রেখে গেল সদ্য ফোটা পাখির ছানা দুটো। বেঁচে আছে ছানা দুটো, নড়ছে এখনো। সে ছানা দুটোকে দেখে হাতে তুলে আশেপাশে তাকিয়ে দেখল কোন গাছের পাখি দুটোর মায়ের বাসা বুঝে উঠতে পারল না। তবে মাথার উপর বড়ই গাছ দেখে বুঝল পাখির বাসা এখানেই হবে। সে কলাপাতা ছিঁড়ে পাখির ছানা দুটো রেখে পিছু সরে একটু আড়ালে লুকিয়ে রইল। মা পাখিটা কিচিরমিচির শব্দে হাজির হয়ে মুখে করে তার বাচ্চা দুটোকে নিয়ে চলে গেল। ভর দুপুরে ভালো একটা কাজ করে মনটাও ফুরফুরে হয়ে গেল। তারপর কি ভেবে গাছের দিকে তাকিয়ে ভাবল অনেকদিন পেয়ারা খাওয়া হয় না। যেই ভাবা সেই কাজ। কাঁধের ব্যাগটা মাটিতে রেখে তরতর করে গাছে উঠে ঠাসা ঠাসা গোটা কয়েক পেয়ারা ছিঁড়ল। এদিকে ওদিকে তাকিয়ে গাছের ডালে বসে তৃপ্তি সহকারে খেল। পেটে ক্ষুধায় থাকায় মনে হচ্ছিল পেয়ারা না যেন অমৃত খাচ্ছে। নিজেদের বাগানে তাড়া খাওয়ার ভয় নেই, ধমকানোর সুযোগ নেই। যে ধমকানো সে তো বাড়িতেই নেই, থাকলে কিসে ভয়। এসব ভেবে সে ইচ্ছেমতো দেখে দেখে বেছে বেছে পেয়ারা নামিয়ে নিল। তারপর সেগুলো ব্যাগে পুরে চলল বাড়ির কাছে। গাছের উঠতে নামতে গিয়ে ড্রেসে নষ্ট হয়ে গেছে। না ধুলেই নয়, তবে সে ধুবে না, কারণ এই বাহানায় আগামীকাল কলেজ মিস করবে। মনে মনে এমন দুষ্টু পরিকল্পনা এঁটে চেঁচিয়ে আম্মু আম্মু করে ডেকে ফুরফুরে মেজাজে ড্রয়িং রুমে পা রাখতে থমকে দাঁড়িয়ে গেল। তার ডাক শুনে উপস্থিত কয়েক জোড়া চোখ দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে মুখ কাঁচুমাচু করে দ্রুত পায়ে ফেলে রান্নাঘরের দিকে ছুটল। বিদেশিরা এখানে কেন? সে রান্নাঘরে গিয়ে মা চাচিদের ব্যস্ত হাতে খাবার রেডি করতে দেখে বুঝল তারা গেস্ট হয়ে এসেছে। তাদের জন্য রান্না হয়েছে হরেক রকম বাঙালি আইটেম। রান্না বান্নার দরজা থেকে দেখে সিরাত আস্তে আস্তে বলল, একি একি অবস্থা তোর? কলেজ থেকে ফিরলি নাকি যুদ্ধ করে? এরা কারা মেঝোমা? শুদ্ধর গেস্ট। যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। শুদ্ধর গেস্ট কথাটা তার মস্তিষ্কে টোকা দিল। ঢোক গিলে কয়েকবার। মস্ত বড় ডাইনিং টেবিল জুড়ে সিট দখল করে বসে আছে চেনা অজানা মানুষজন। সে কথা বাড়ালো না। পরনের ড্রেস হাল দেখে পেয়ারাগুলো রান্নাঘরে রেখে গুটিসুটি পায়ে এগোলো সিঁড়ির দিকে। এমনকি সিঁড়ির উঠোনে উঠতে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে দেখতে দেখতে রেলিং ধরে উঠল। ভয় লাগছে। কার গেস্ট? সে কি পাশে এসেছে নাকি? যদি আসে তাহলে মার খাওয়ার ফরজ হয়ে গেছে। আজকে মার খাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ বুঝি আধমরা হতেই হবে। এসব ভাবতে ভাবতে সে দাঁত দিয়ে নখ করতে করতে সিঁড়ি বেয়ে শখের রুম বরাবর আসতেই দরজা খোলার শব্দ শুনল। শুদ্ধর রুমে দরজা খুলছে দেখে সে তড়িঘড়ি করে লুকাতে গিয়েও শুদ্ধের মুখোমুখি হয়ে গেল। এভাবে তাকে দৌড়াতে দেখে শুদ্ধ ভ্রু কুঁচকে দাঁড়ালো। আপাতমস্তক দেশে বিশেষ করে ড্রেসের হাল দেখে শীতলের চাহনি নিক্ষেপ করে বলল, গাছে উঠেছিলি? শীতলের মুখ কাঁচুমাচু করে নতমস্তকে কেবল মৃদুভাবে মাথা নাড়ল।
শুদ্ধ কিছু বলল না, শুধু ব্রুজোরা কুঁচকে তাকিয়ে রইল। রোদে চোখ মুখের কি অবস্থা করেছে। মোদ্দা কথা, ভর দুপুরে গাছে উঠছে কেন? পড়ে হাত পা ভাঙলে কি হতো? তাকে নিশ্চুপ দেখে শীতল আর চোখে একবার তাকিয়ে মিনমিন করে বলল, মগডাল থেকে বাবুই পাখি দুটো ছানা পড়ে গিয়েছিল। ছানা দুটো তুলে দিতে গাছে উঠেছিলাম, আর উঠবো না। আপনি কখন এলেন সূত্য ভাই? আপনাকে না দেরিতে ফেরার কথা ছিল? শোকেজে সাজানোর তরফ করে ভুলেই চললে? শোকেজে টাঙানোর তরফ করে ভুলে গেলে চলবে? তোরা তো আগ্রহ দেখে দেরি করিনি, কাজকর্ম ফেলে চলে এসেছি। চল এবার শোকেজে সাজাবি আমায়। শীতলের মুখটা চুপসে গেল। সে চুপসানো মুখ নিয়ে মায়া মায়া সুরে শেষ প্রচেষ্টায় নামল। এই মুহূর্তে মিষ্টি মিষ্টি কথা যদি একবার পালিয়ে বাঁচতে পারে, ভুলেও রুমের দরজা খুলবে না। তবে তার কাছে শুদ্ধকে ঘায়েল করার একটা অস্ত্র আছে। হঠাৎ কোথা থেকে যেন তার অসীম সাহস উদয় হলো। সে মিষ্টি কথায় পড়াতে না পারলে সেই অস্ত্রই কাজে লাগবে বলে ভেবে নিল। অতঃপর সে বলল, মজা করে বলেছি, তাই আমি ক্ষমা প্রার্থী। এরপরও যদি মারেন, তাহলে আমি কিন্তু বড়বাবাকে বলে দেবো আপনি সিগারেট খান। একথা বলে শুদ্ধর চোখে চোখ রেখে তাকালো। তাকাতেই মনে হলো ভুল করে ফেললো নাকি আর একটা। ভয়ে বুকটা ধড়ফড় করে কাঁপতে লাগলো। তবে তাকে অবাক করে দিয়ে শুদ্ধ পাল্টা জবাব দিল না, পাশ কাটিয়ে চলে গেল। শীতলের খুশি এবার দেখে কে। সে গলা ভর্তি হেসে শত্রুকে পরাজিত করার খুশিতে নাচতে নাচতে গাইতে গাইতে তার রুমে চলে গেল। ভেবেই নিল এবার থেকে শুদ্ধ মারতে এলে এই হুমকিটাই দেবে সে। বিদেশিরা সাধারণত ঝাল খেতে পারে না, তাদের কথা মাথায় রেখে সব রান্না করা হয়েছে। সায়নে এসেছে সবার সঙ্গে আলাপ জমাতে। শুদ্ধ নেমে আগে মা চাচিদের ও আলা ইশারা দিয়ে নিজের সবাইকে তুলে খাওয়ানোর দিকে আগিয়ে গেল। সিতারা চৌধুরী হাতের বাঙালি রান্না তৃপ্তি করে খেয়ে তারা বাহবা দিল। ছেলেদের খাওয়া শেষ হলে তারা সবাই ডাইনিং রুমে সোফায় বসলো। শুদ্ধ খায়নি দেখে মাছাজিদের সঙ্গে খেতে বসলো। বোনরাও বসেছে। শখ স্বর্ণ এতক্ষণ উপরেই ছিল। বাইরে কেউ এলে বাড়ির মেয়েদের তাদের বারবার কাছে দিয়ে ঘুরঘুর করা পছন্দ করে না শুদ্ধ সায়ন। সায়ন ছাড় দিলেও শুদ্ধ দেয় না, তাই তারা এসে নিচে নামেনি, মায়ের ডাকে খেতে এসেছে। সবাই বসেছে, কিন্তু শীতল নেই। একটু পরে সেও ফ্রেশ হয়ে খেতে এলো। শখ শীতলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে একটা ইশারা করলো। শখের ইশারায় মাথায় ওড়না তুলে ভেঙচি কেটে চেয়ারে বসল সে। এইটুকু ইশারা না করলে শীতলের সঙ্গে সঙ্গে ভাইদের কাছে তাদেরও বকা খেতে হতো। সবাই খেতে খেতে টুকটাক গল্প করছে, তবে নিচু স্বরে। শীতলা চৌধুরী ছেলের প্লেটে খাবার তুলে দিচ্ছেন। হঠাৎ ব্যথাতুর শব্দ শুনে সবাই চোখ তুলে তাকালো শীতলের দিকে। শীতল তোত চেপে ধরে আছে। সীতারা তখন বললেন, কি রে, দাঁতে পাথর পড়েছে নাকি? শীতল ঠোঁট থেকে হাত সরাতেই দেখে ঠোঁট কামড়ে লেগে রক্ত বেরিয়ে গেছে। এত রক্ত দেখে স্বর্ণ বোনের দিকে পানি এগিয়ে দিল। সিমিত পানিতে সিমিত শীতলের পিঠে দুম করে কিল বসিয়ে দিল। নিজে নিজে খেতে গিয়ে কে ঠোঁট কেটে ফেলে? এখনো কি ছোট আছে, নাকি তাকে হাতে তুলে খাইয়ে দেওয়ার বয়স আছে? এত তাড়াহুড়ো করে খেতেই বা হবে কেন? সবসময় এত কিসের চঞ্চলতা? সিমিন মেয়েকে চাপা সুরে বকতে শুরু করলেন। এদিকে ঠোঁটের তীব্র জ্বলন, অন্যদিকে কিল। এই দুটোর চাপে শীতল ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। সে কাঁদতে উঠে গেলে তার হাত ধরে সীতারা থামিয়ে দিলেন। ছোট যাকে বকলেন। সিমিতের এই স্বভাবটা খুবই খারাপ। যেটাই হোক, মেয়ে দুজনকে মারেন বকেন। জায়ের বকা দেখে সিমিত কথা বাড়ালেন না। নিজের এঁটে হাতটা দিয়ে ধুয়ে শীতলকে আগে পানি খাওয়ালেন। রক্ত মুছে দেখলো কতটুকু কেটেছে। তারপর রান্নাঘর থেকে মধু এনে ঠোঁটে লাগিয়ে দিলেন। মাংসের ঝোলের ঝালটা কমে এলে চোখে পানি, নাকের পানি এক করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল আধখাওয়া রোস্টার দিকে। ভীষণ মজা হয়েছে রান্নায়। মেজমা রান্না করেছে চোখ বন্ধ করে বলে দিতে পারবে সে। ইচ্ছে ছিল ৩টে সাবার করার, কিন্তু কিছু খেতে পারেনি। কেবল ২ লোকমা ভাত মুখে ছিল। তার আগেই কামড় কেটে ঠোঁট কেটে গেল। উম, ভর দুপুরে পেট ভরে সবাই খেলো, কিন্তু মেয়েটার কিছুই খেতে পারল না। সীমিতের গলা দিয়েও খাবার নামলো না। সে দই মিষ্টি এগিয়ে গমগমে সুরে খেতে ইশারা করলো। বেশ খানিকটা কেটে ফুলে গেছে শীতলের নিচের ঠোঁট। মায়ের কিল খেয়ে শীতল কিছু বলার সাহস করলো না। অল্প অল্প করে দই মিষ্টি মুখে দিল। স্বর্ণের ফোনটা সেই তখন থেকে বেজেই চলছে। সাইলেন্স থাকায় ঘুমে বিভোর স্বর্ণ কিছুই টের পাচ্ছে না। এতবার কল করেও স্বর্ণকে না পেয়ে কেয়ারা এবার শখকে ফোন দিল। শখ কেয়ারার নাম্বার দেখে সীতারার হাতে ধরিয়ে দিল।
ধরিয়ে দিলে নিজের পড়ায় মন দিল। শীতল ফোন কানে ধরে শখের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ক্যালকনিতে দিকে গেল। কিয়ারার নাক টেনে কান্নার শব্দ পেতেই সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কিরে কাঁদছিস কেন? তোর ফ্যাচ ফ্যাচ কান্নার শব্দ শুনতে কল করেছিস? শীতল, আমার দম বন্ধ হয়ে আসছে, কাঁদতে কাঁদতে আমি শেষ। তুর্যর সঙ্গে কেন এমন হলো? কেন? একথা শুনে শীতল মস্তিষ্কে ঘোর কাটিয়ে মনে করার চেষ্টা করলো তুর্যকে এই নামে কাউকে সে চেনে কি না। তবে কিয়ারা কাঁদছে মানে আপনজন হবে হয়তো। তাই সে সান্ত্বনা দিয়ে বলল, থাক কাঁদিস না, আমরা কেউ সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি, আমাদের সবাইকে মরতেই হবে একদিন। এদিকে শীতলের সান্ত্বনা বাণী শুনে কেরার কান্না বন্ধ হয়ে গেল। সে নাক টানতে টানতে পাল্টা প্রশ্ন করলো, তুর্য মরেনি রে শীতল, সে তিথির চোখের সামনে অন্য কাউকে বিয়ে করে বাসর সেরেছে। ভাবতে পারছিস কতটা কষ্টের? বাল, কে তুর্য, কে তিথি, কার কথা বলছিস? এমনিতেই মোড়ক, খবরদার বলছি মাথা খারাপ করবি না আমার। ক্লিয়ার কাট করে কথা বল, নয়তো দূরে গিয়ে মর। নিজের জীবনে সুখ নেই, বসছ অন্যজনের দুঃখের কাহিনী শোনাতে। শীতলের বিরক্ত মাখা কথা শুনে কেয়ারা চুপসে গেল। কান্নাকাটি অফ করে জানালো সে কলেজ থেকে ফিরে কাজের রিলেটেড উপন্যাস পড়ে শেষ করেছে। উপন্যাসের নায়ক ভুল করে আরেকজনকে বিয়ে করেছে, নায়িকার সামনে বউ নিয়ে বাসর সেরেছে। তিথি তুর্য ছিল কাজিন, মূলত বাড়ির কেউ জানতো না তারা একে অপরকে পছন্দ করে। চমৎকার একটি উপন্যাস, তবে উপন্যাসটি স্যাড এন্ডিং। বিচ্ছেদ এন্ডিং মানতে না পেরে কিয়ারা কেঁদে কেটে এক অবস্থা করেছে। এদিকে মন দিয়ে পুরো কাহিনী শুনে শীতলেরও মন খারাপ হলো। সে বলল, ওটা আমিও পড়বো, কাল নিয়ে আসিস তো বইটা। আগামীকাল কলেজে যাবি? না, সকালের দিকে আম্মুর সঙ্গে ডাক্তারের কাছে যাব। আচ্ছা তাহলে বিকেলে আমি তোর বাসায় যাব। শোন, তোর কাছে যতগুলো কারেন্ট রিলেটেড উপন্যাস আছে তুই সবগুলো নিয়ে আসবি। আমি জননার উপন্যাস খুব ভালো লাগে আমার। আচ্ছা। তারপর সে কথা বলে কল কেটে সামনে তাকালো। হঠাৎ তার মনে হলো সে ছাড়াও এখানে কেউ আছে। কিন্তু কে? তার কথা শুনে লুকিয়ে লুকিয়ে কি মনে করে সে পেছনে ঘুরতে দেখে একটু দূরে শুধু দাঁড়িয়ে আছে। চোখে শীতল চাহনি। যাহ, এখন কি হবে? কি করে বলবে? সে যা ভাবছে আদৌ সেরকম কিছু না। কদিন ধরে চাপার আগে মনটা বিষণ্ণ ছিল শুদ্ধর। ভেবেছিল শীতলকে আর কখনো শাসন করবে না। মুখে বারণ করলেও গায়ে হাত তুলবে না। যে তার শাসনের বাকভাবে গ্রহণ করবে যে তার শাসন বাঁকাভাবে গ্রহণ করবে তাকে শাসন করার প্রশ্নই আসে না। কিন্তু মেয়ে তো ঘাড়ত্যাড়া, যেন মুখিয়ে থাকে তাকে আগিয়ে দিতে। শীতল ধরা খেয়ে কি বলবে বুঝতে পারছেন না। ফট করে বললে বসলো, ইয়ে কলা খাবেন শুদ্ধ ভাই? বাবা এনেছে, কি যে মিষ্টি। তোর কেন মনে হলো আমি কলা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি? না মানে আমি খাবো তো, তাই ভাবলাম আপনাকেও সাধি। তোর বাবা এনেছে, তুই বেশি করে খা। আচ্ছা, গিয়ে খাই তাহলে। একটু আগে ফোনে কি যেন বলছিলি? শীতল দুটো গিলল, আর চোখে দেখে নিল শুধু রাগান্বিত চেহারা। মনে হচ্ছে ঠাস করে মেরে বসবে। তাই কৈফিয়ত দেওয়ার সুযোগে আমতা আমতা করে বলল, কাজিনের একটু উপন্যাস ভালো লাগে, সেটাই বলছিলাম কেয়ারাকে। আমি তোর কাজিন হই, রাইট? উপন্যাস পড়ে কি হবে? আমি সিঙ্গেল, চল প্রেম করি। না। না কেন? আমি কেন? আমি কোন দিক দিয়ে খারাপ? কোন দিক দিয়ে কমতি আছে আমার মাঝে? কাজিন লাভ যখন এতই লাগে, তাহলে সমস্যা কোথায়? কি ভেবেছিলি আমার সঙ্গে প্রেম করলে তোকে লিপস্টিক কিনে দিতে পারবো না? শীতল মুখ আজুমাজু করে মেঝের দিকে তাকিয়ে আছে। সূর্যের কথায় জবাব খুঁজতে ব্যস্ত সে। তবে মুখ ফেটে তবে মুখ ফুটে না বললেও সে মনে মনে জবাব ঠিকই দিল। আপনার মতো হিটলার প্রেমিক চাই না আমার। আপনি এমন এক পুরুষ যাকে ভালোবাসি বললেও থাপ্পড় দিয়ে বলবে, বেয়াদব বললি কেন ভালোবাসি? ভালোবাসা কি বড় জিনিস? এক্ষুনি কান ধর, ধর বলছি, নয়তো চালাকাট দিয়ে মেরে তোর হাত পা ভাঙবো আজ। মনে মনে চিৎকার করে এ কথাগুলো বললো মার খাওয়ার ভয়ে। মুখে বলা হলো না। শীতলকে চুপ থাকতে দেখে শুদ্ধ এক কোণে রাখা ঝুলঝাড়া ঝাড়ুটা হাতে নিতে গেল। শীতল ব্যালকনির সঙ্গে ঠেসে দাঁড়ালো, চোখ মুখে তীব্র ভয়। সে এবার ভয়ে ভয়ে জবাব দিল, কাজী লিটন বই দূর, জীবনে উপন্যাসের নামও মুখে নেব না। কেন, তোর না ভালো লাগে? কিছুদিন আগেও ভালো লাগতো, এখন আর লাগে না। এসব পচা বই, পচা জিনিস থেকে দূরে থাকাই উত্তম। তখন সায়ন এসে দাঁড়ালো। শীতলের রিমান্ড চলছে দেখে বলল, রুমে যা, শুদ্ধর ফ্রেন্ডরা এদিকে আসছে। কয়েক জোড়া পায়ের পদধ্বনি কানে আসতেই শীতল কিছু না বলে সুযোগ হলো না। দ্রুত স্থান ত্যাগ করলো। সবসময় তার সঙ্গে এমন হয়। বলতে যায় এক, মানুষ বুঝে বসে আর এক, করতে যায় এক, ঘটিয়ে বসে আর এক। জীবনটাই বেদনা। যাকে তাকে দেখে সায়ন বলে, ছোট মানুষ। কি বলতে কি বলেছে বাদ দে। কথার ধার দেখে কিন্তু মনে হয় না ছোট মানুষ। ওইটুকু ধারা থাকলে কি মনে হবে চৌধুরীর বাড়ির মেয়ে? এবার বল, ল্যাবের কাজ কতটুকু এগিয়েছে? ঢাকা থেকে একেবারে ব্যাক করবি কবে? ল্যাবের কাজ বাকি আছে, ওটা ওসবের সব ডিপেন্ড করছে।